আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। একটু দেরি হয়ে গেল আজকে ক্লাসটা শুরু করতে করতে, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই ওস্তাদেরা, একটু দেরি হইলেও কোনো সমস্যা নাই। রুদ্র চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা ওয়ালাইকুম সালাম। সুমাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ বিনবাজ আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিউ আলম ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তানহা ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এবার দেখেন আমরা আগের দিন অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি নিয়ে আমরা একটু আলাপ আলোচনা শুরু করছিলাম। হ্যাঁ, অন্তস্থ শক্তি নিয়ে আমরা একটু আলাপ আলোচনা শুরু করছিলাম, তাই না? তো ওই আলাপ আলোচনাটাকে আমরা একটু সামনের দিকে অগ্রসর করাবো। ঠিক আছে, সামনের দিকে অগ্রসর করবো। আমরা বলছিলাম যে এইখানে যদি একটা সিস্টেম এরকম থাকে, এটা ধরেন গ্রাউন্ড লেভেল, এটা ধরেন গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে এইচ হাইটে, গ্রাউন্ড লেভেল থেকে এইচ হাইটে ধরেন আমার কিছু গ্যাস আছে, এখানে কিছু গ্যাস সিস্টেমটা এখানে আছে এবং এই সিস্টেমটা ভি বেগে গতিশীল। তাহলে এইটার যদি হচ্ছে টোটাল এনার্জি ধরি, আমরা বলছিলাম টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম প্লাস potential energy of the system plus internal energy of the system। ঠিক আছে, এতটুকু আমরা আগের দিন বলছিলাম। এবং এই ইন্টারনাল এনার্জির ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলছিলাম। একটা হচ্ছে এই ইন্টারনাল এনার্জির ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো হলো মলিকুলার লেভেল এনার্জি, মলিকুলার লেভেল এনার্জি গুলা কি কি? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি মলিকিউলস প্লাস পটেনশিয়াল এনার্জি মলিকিউলস প্লাস ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি মলিকিউলস। এই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিটা প্রযোজ্য হবে উচ্চ তাপমাত্রায়, শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় বিবেচিত হবে, শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় বিবেচিত হবে। এই কথাগুলা আমরা আগের ক্লাসে কিন্তু বলছিলাম ওস্তাদ, তো সেই সূত্র ধরে আমরা টানতেছি। ঠিক আছে, যদি যদি ব্যবস্থাটি স্থির থাকে, এবং
মহাকর্ষীয় মহাকর্ষীয় স্থির থাকে এবং মহাকর্ষীয় কর্ষীয় ক্ষেত্র স্থির থাকে এবং মহাকর্ষীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাব মুক্ত থাকে। মহাকর্ষীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাব মুক্ত থাকে যদি ব্যবস্থাটি স্থির থাকে এবং মহাকর্ষীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাব মুক্ত থাকে, তাহলে দেখেন যখন ব্যবস্থাটা স্থির থাকবে তখন তার ভিতরে ব্যবস্থার কোনো গতিশক্তি থাকবে না। আর এটা যদি তড়িৎ ক্ষেত্র এবং মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাব মুক্ত থাকে তাহলে তার ভিতরে কোনো বিভব শক্তি থাকবে না। মহাকর্ষীয় বিভব তৈরি হয় কি মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, তড়িৎ বিভব তৈরি হয় কি তড়িৎ ক্ষেত্রের ভিতরে। যদি এই দুইটার প্রভাব মুক্ত থাকে তাহলে মহাকর্ষীয় বিভব আমার এখানে কোনো বিভব শক্তি থাকবে না, তাইলে ব্যবস্থার কোনো বিভব শক্তিও থাকলো না, গতি শক্তিও থাকলো না। তাইলে সেই ক্ষেত্রে টোটাল এনার্জি is equal to internal energy of the system. Total energy is equal to internal energy of the system. ঠিক আছে, এখন বলতে পারেন যে আমার তো গ্যাসের অণুগুলার ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করতেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো বিভব শক্তি তৈরি হবে। এইখানে একটা কথা বলে রাখি, আমরা আদর্শ গ্যাস নিয়ে কথাবার্তা বলতেছি। আমরা যখন চ্যাপ্টার 10 পড়বো ফার্স্ট পেপারের, তখন আমরা পই পই করে একটা জিনিস পড়বো, ঠিক আছে? আচ্ছা, নোট আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? যেহেতু এখানে আন্তঃআণবিক কোনো আকর্ষণ বল নাই, আন্তঃআণবিক আকর্ষণ বল যেহেতু নাই, আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকার কারণে তখন, ঠিক আছে, তখন টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, আমরা কি বলছিলাম, কাইনেটিক এনার্জি মলিকিউলস প্লাস পটেনশিয়াল এনার্জি মলিকিউলস। তাহলে যেহেতু আন্তঃআণবিক কোনো আকর্ষণ বল নাই, তাহলে আকর্ষণ বল যখন থাকবে না তখন এখানে পটেনশিয়াল এনার্জি জিরো হবে। তাহলে এইটাই হইলো আমার কাইনেটিক এনার্জি মলিকিউলস। আর এই আমার হলো এই কাইনেটিক এনার্জি মলিকিউলস, ইন্টারনাল এনার্জি রে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল কাইনেটিক এনার্জি মলিকিউলস, এটাই হচ্ছে আমার ইউ মানেই হলো আমার কি ইন্টারনাল এনার্জি। এনার্জি বা অন্তঃস্থ শক্তি। ঠিক আছে, এতটুকু বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? আমাকে একটু বলেন তো এতটুকু বুঝা গেছে কিনা।
এতটুকু বুঝাইতে পারছি কিনা? আরেকবার বুঝাবো, আমি আবার বলি, আবার প্রথম থেকে একটু একটু বুঝাই, ভালো করে খেয়াল করেন। একটা সিস্টেম গ্রাউন্ড লেভেল থেকে, এই গ্রাউন্ড লেভেল থেকে এইচ হাইটে আছে, ঠিক আছে? এইচ হাইটে থাকলে এই সিস্টেমের একটা পটেনশিয়াল এনার্জি থাকবে এবং এটা ভি বেগে গতিশীল, তাইলে এর একটা কাইনেটিক এনার্জি থাকবে, গতিশক্তি থাকবে। আর এর অণুগুলোর ভেতরে ইন্টারনাল এনার্জি থাকবে, যেটা হলো মলিকুলার লেভেল এনার্জি। এই মলিকুলার লেভেল এনার্জির ভিতরে কি কি আছে? আণবিক গতিশক্তি, আণবিক বিভব শক্তি, আর স্পন্দনজনিত গতিশক্তি, আণবিক স্পন্দনজনিত গতিশক্তি। এই আণবিক স্পন্দন জনিত গতিশক্তিটাকে আমরা নেগলিজিবল ধরি, হাই টেম্পারেচারে নিয়ে গেলে ওটা আমরা হিসাব পাতিতে নিয়ে আসি। কিন্তু এটা এই ক্ষেত্রে আপনাদের এইচএসসি লাইফে এই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নাকি, এটা নাই আর কি এইচএসসি লাইফে। তো আমার আছে কি, কাইনেটিক এনার্জি মলিকিউল, পটেনশিয়াল এনার্জি মলিকিউল। এখন এই জিনিসটাকে যদি আমি মাটিতে রাখি, যদি ব্যবস্থাটা স্থির থাকে, মহাকর্ষীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাব মুক্ত থাকে, তাইলে আমার মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে থাকলে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম থাকবে একটা, অথবা তড়িৎ ক্ষেত্রের ভিতরে থাকলেও তো ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি থাকবে। যেহেতু দুইটার প্রভাব মুক্ত, তাহলে এইটাও জিরো, কাইনেটিক এনার্জিও জিরো, ব্যবস্থা স্থির। তাহলে শুধুমাত্র টোটাল এনার্জি তখন কি ইন্টারনাল এনার্জির সমান, অন্তস্থ শক্তির সমান। তাহলে আরেকটা জিনিস বলি, এখন অন্তস্থ শক্তির ভিতরে কি আছে? মলিকুলার কাইনেটিক এনার্জি, আবার মলিকুলার পটেনশিয়াল এনার্জি। কিন্তু আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, যেটা আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 এ ইনশাআল্লাহ পড়বো। সেই স্বীকার্যতে বলা আছে আদর্শ গ্যাসের অণুগুলোর ভিতরে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। তাইলে টোটাল এনার্জি সেখানে কি হবে? কাইনেটিক এনার্জি মলিকিউলস প্লাস পটেনশিয়াল এনার্জি মলিকিউল, পটেনশিয়াল এনার্জি মলিকিউলস এটা জিরো, তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ঠিক আছে, ক্লিয়ার? এবার স্বাধীনতার মাত্রা, আমরা কি পড়ব? স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তো স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? স্বাধীনতার মাত্রা জিনিসটা হচ্ছে একটি ব্যবস্থা ব্যবস্থা স্বাধীনভাবে, একটি ব্যবস্থার অণুগুলো স্বাধীনভাবে যতভাবে গতিশীল হতে পারে, যতভাবে গতিশীল হতে পারে তাকে ওই ব্যবস্থার স্বাধীনতার মাত্রা বলে। তাকে ওই ব্যবস্থার কি বলে? স্বাধীনতার মাত্রা বলে। ক্লিয়ার?
না, ক্লিয়ার না, আমি জানি ক্লিয়ার না, এবং ক্লিয়ার আমি করবও না। একটু পরে আপনি বুঝে যাবেন যে এই স্বাধীনতার মাত্রার জিনিসটা কি। ঠিক আছে, তাইলে এই ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে যদি সহজভাবে মনে রাখতে চাই, ডিগ্রি অফ ফ্রিডম এটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট টার্মস, ঠিক আছে, টার্মস ইন দ্য এক্সপ্রেশন অফ in the expression of kinetic energy. ডিগ্রি অফ ফ্রিডম কি? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট টার্মস ইন দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতি শক্তিকে প্রকাশ করতে যতগুলা টার্ম লাগে, যতগুলা পদ লাগে, সেই পদের সমষ্টি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। সেই কয়টা পদের সমষ্টি হচ্ছে কি? ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, সেই কয়টা পদের সংখ্যা। ধরেন একটা যদি গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম মানে আমার হইলো গতি শক্তি প্রকাশ করতে, অর্থাৎ যেই গ্যাসের যতগুলা গতি শক্তি আছে তার ডিগ্রি অফ ফ্রিডম তত। এটা এখন বুঝবেন না, আর একটু পরে বুঝাচ্ছি। ঠিক আছে, এবার দেখেন, এখন এই স্বাধীনতার মাত্রা বিভিন্ন ধরনের আছে। যে প্রথমে হইলো এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, এক পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, ঠিক আছে, এক পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, ফর monoatomic ideal gases, এক পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, ফর monoatomic ideal gases। ঠিক আছে, তো এক পারমাণবিক একটা আদর্শ গ্যাস যদি আমি নেই, ঠিক আছে, এক পারমাণবিক একটা আদর্শ গ্যাস, এটা কি ধরনের হইতে পারে? ঠিক আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে, জেনন, রেডন, এগুলা কি? মোনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস, তাই না? তো ধরে নিলাম এখানে একটা কি আছে? পরমাণু আছে। ঠিক আছে, কি ব্যাপার? বোর্ড হ্যাং খেয়ে গেছে, বোর্ড হ্যাং খাইছে। কেমনটা লাগে? একটু ওয়েট করেন।
আচ্ছা খেয়াল করেন, আইডিয়াল গ্যাস না ও থার্মোডাইনামিক্স। দেখো দেখো ওই দেখো উচ্ছ্বাস ভাই লেখা দেখো, মানে মনে হয় কি মুক্তার মতো। এত চেষ্টা করি তাও এই হাতের লেখা আনতে পারি না। হাতের লেখা কেমনে লেখেন ভাই? রহস্য কি? ইউজলেস ট্যালেন্ট, ঠিক আছে, যে ট্যালেন্টের কোনো ইউজ নাই, ঠিক আছে ভাই কি যে বলেন। আচ্ছা এবার আমরা দেখি যে এই একটা মনো অ্যাটমিক গ্যাস, এই গ্যাসের এই দিক বরাবর ধরে নিলাম একটা ভেলোসিটি আছে vx vy, ঠিক আছে, এবং জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকতে পারে vz, থাকতে পারে কিনা, এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকতে পারে, জেড অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকতে পারে না? আচ্ছা তাইলে এর কাইনেটিক এনার্জি, মলিকিউলার কাইনেটিক এনার্জি, ঠিক আছে, মলিকিউলার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভিএক্স স্কোয়ার প্লাস হাফ এম ভিওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভিজেড স্কোয়ার। লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এবার দেখেন এই যে এইটা ধরেন এই জিনিসটা, এইটা আবার ঘুরতে পারে, তাই না? এটা আবার ঘুরতে পারে, ধরেন এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এই বরাবর জেড অ্যাক্সিস। তাহলে এইটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এটা ঘুরতে পারে, ঠিক কিনা? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এটা ঘুরতে পারে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে পারে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে পারে, জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে পারে। এখন আপনি বলেন তো এই ঘূর্ণন গতিশক্তির সমীকরণ কি? ঠিক আছে, ই কে রোটেশন ইজ ইকুয়াল টু কি হাফ আই ওমেগা স্কোয়ার। এখন ভালো করে একটা জিনিস বুঝেন, এটা কি এক পারমাণবিক আদর্শ গ্যাস না? তাহলে পরমাণু এখানে কয়টা? একটা পরমাণু না? এখন আপনি আমার একটা কথা বলেন তো, এই একটা পরমাণু এটার ব্যাসার্ধ টেন্স টু জিরো না? এটার যে ব্যাসার্ধটা আছে এটার আর, এটার যে আরটা আছে আর টেন্স টু জিরো না? আর যদি টেন্স টু জিরো হয় আমার আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু, এটা যদি আমি গোলক ধরি, ঠিক আছে, 2/5 এম আর স্কোয়ার না? তাই না? এটা যদি আমি আপনার গোলক ধরি, ঠিক আছে, সলিড স্পেয়ার, সলিড হবে না কারণ পরমাণুর অধিকাংশ অংশই ফাঁকা, 2/3 এম আর স্কোয়ার আমি ধরে নিলাম, ঠিক আছে, বা এম আর স্কোয়ারই ধরলাম। তাহলে এটা কি আর যেহেতু টেন্স টু জিরো, তাহলে আই কি হবে? আই এক্স টেন্স টু জিরো হবে, আই এক্স ইজ ইকুয়াল টু জিরো, আই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আই জেড ইজ ইকুয়াল টু কি হবে? জিরো হবে। তাইলে এই জায়গায় আই ধরেন হচ্ছে এই জায়গায় যদি আমি ধরি হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার, তাহলে এই তিনটাই জিরো না? কারণ হচ্ছে কি খুবই কম, এটা নেগলিজেবল। তাহলে ওই জায়গা থেকে আমি এই জায়গায় লিখতে পারি না যে ইউ বা ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু কে ই মলিকিউলস হাফ এম ভিএক্স স্কোয়ার হাফ এম ভিওয়াই স্কোয়ার হাফ এম ভিজেড স্কোয়ার। তাহলে এই জায়গায় দেখেন কয়টা টার্ম দিয়ে আমার হলো ইন্টারনাল এনার্জি বা কয়টা গতিশক্তির টার্ম পাইলাম? আমি তিনটা গতিশক্তির টার্ম পাইলাম না? তাহলে এইখানে ডিগ্রি অফ ফ্রিডম এটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত? 3। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম তাহলে কত ওস্তাদ? মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। বুঝাইতে পারছি? ক্লিয়ার এতটুকু?
এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কি না? একজন বলছে ফা, তাই না? খুবই লাউডলি বলতে হয় ফা। যারা ফা বলছেন সবাইকে ফা। এফ ইজ ইকুয়াল টু 0 কই ধরলাম? এফ কই দেখলেন আপনি? কই এফ? এফ কই? এই পুরাটার ভিতরে এফ কই? রিমিত, এফ কোথায়? এফ কোথায়? রোটেশনের ক্ষেত্রে এফ কই? আই 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 কি মোমেন্ট অফ ইনার্শিয়া না? ধরেন আপনি ধরে নিলেন এন আর স্কয়ার, সরি আপনি ধরলেন এম আর স্কয়ার, ঠিক আছে? এখন আর যদি 0-র কাছাকাছি হয় তাহলে আই এটা এম আর স্কয়ার এটা আরো 0-র কাছাকাছি হবে না? তার কারণ কি, পয়েন্টের ভিতরে ধরেন এটাতে এত, এইটাতে যদি আপনি স্কয়ার করেন এটা অলমোস্ট 0 না? ঠিক আছে, অলমোস্ট 0 না এটা? তো যার কারণে এটা 0। বুঝাইতে পারছি? ঘূর্ণন গতি শক্তি 3 অক্ষ সাপেক্ষে এটা কি 0। ঘূর্ণন গতি শক্তি 3 অক্ষ সাপেক্ষে এটা কি 0। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করলাম, চেক করছি ওস্তাদ, চেক করছি, আমি দেখছি। এটা টেনশন নিয়েন না, আপনারা টেনশন নিয়েন না, ব্যবস্থা করে হয়ে যাবে। এবার দেখেন দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের জন্য ঠিক আছে, ফর ডাইঅ্যাটমিক আইডিয়াল গ্যাসেস, ফর ডাইঅ্যাটমিক আইডিয়াল গ্যাসেস, দ্বিপারমাণবিক আদর্শ গ্যাস। তাহলে দ্বিপারমাণবিক আদর্শ গ্যাস কি কি? ঠিক আছে, O2, N2, H2 and so on and so forth, এরকম আছে, তাই না? এবার ধরেন এই যে O2, এটার অণুটা আকৃতি এরকম না? ভাই আরো 20 মিনিট। আচ্ছা, তাহলে আমি এনে শুরু করি। ঠিক আছে, O2, ঠিক আছে? তাহলে এই জায়গায় ধরে নিলাম এইটারও এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে vx, ওয়াই অ্যাক্সিস বরাবর vy,
জেড অ্যাক্সিস বরাবর ভিজেড। তাহলে এইখানে কাইনেটিক এনার্জি মলিকিউলস is equal to half mvx square half mvy square half mvz square। লেখা যায় কিনা? 100 লেখা যায়। এবার দেখেন, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, আমার হচ্ছে দুইটা অক্সিজেন, এটা ধরেন এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে আই এক্স, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে আই ওয়াই, আর এটা জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে আই জেড, ঠিক আছে, আই এক্স আই ওয়াই আই জেড। ওকে, এবার দেখেন ভালো করে খেয়াল করেন, যখন এটা এক্স অ্যাক্সিস বরাবর, ধরেন এই যে দুইটা, তাই না, এটা যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরবে তখন কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে। ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে ঘুরবে, তখন কি আর টেন্ডস টু 0? না। দেখেন এটা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরবে কিভাবে? এইভাবে। তখন কি এটা একটা ভালো ব্যাসার্ধ, মোটামুটি একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। এটা যখন জেড অ্যাক্সিস বরাবর ঘুরবে, জেড অ্যাক্সিস কোনটা? এইটা, এইভাবে ঘুরবে, এইভাবে 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 ঘুরবে, বা এটারও ওয়াই অ্যাক্সিস ধরতে পারেন, এই যে এটা ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এটা এইভাবে ঘুরবে, এইভাবে 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 এইভাবে, ঠিক আছে। জেড অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে ঘুরবে, এভাবে 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 এভাবে, কিন্তু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে ঘুরবে এইভাবে ঘুরবে, তাই না, এইভাবে। তাহলে এইভাবে কি ব্যাসার্ধটা খুবই কম না? তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এর আই এক্স ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার। কিন্তু আই এক্স এর ক্ষেত্রে এইখানে ব্যাসার্ধটা খুবই কম, আর টেন্ডস টু 0, যার কারণে আই এক্স ইজ ইকুয়াল টু 0। আই এক্স যদি 0 হয় তাহলে আই এক্স এইটা ওমেগা এক্স স্কোয়ার এটা কি হবে? 0 হবে। বুঝাইতে পারছি? ওকে, এইবার যদি এটা 0 হয় তাহলে এটাই হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি ইউ কে ই molecules is equal to half m vx square half m vy square plus half m vz square plus half iy omega y square plus half iz omega z square। তাহলে দেখেন এটার জন্য গতিশক্তির টার্ম কয়টা আছে? 1 2 3 4 5টা টার্ম আছে। তাইলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম F ইজ ইকুয়াল টু কত? 5। ডিগ্রি অফ ফ্রিডম F ইজ ইকুয়াল টু কত? 5। বুঝতে পারছেন কিনা দেখেন ওস্তাদ, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা একটু দেখেন। বুঝতে পারছেন কিনা একটু দেখেন।
এই আমার ক্লাস কি আপনাদের বোরিং লাগতেছে, কোনো প্যারা লাগতেছে ওস্তাদ? কোনো প্যারা লাগলে আমারে জানান ওস্তাদ। আমার ক্লাস কি বোরিং লাগতেছে, কোনো প্যারা লাগতেছে, কোনো কষ্ট করতে কষ্ট হচ্ছে, আমাকে একটু জানান ওস্তাদ। ফাইভ কেও সে শুনে ফা। বাহ, আচ্ছা ধন্যবাদ রুদ্র, থ্যাংক ইউ। আমি চেষ্টা করতেছি জিনিসগুলারে আপনাদের জন্য সহজ করে দেওয়ার। এই জন্য দেখেন আজকে 4 নাম্বার ক্লাস, এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাথে হাত দেইনি। আপনার বেসিক বিল্ড আপ করতেছি, আপনার বেসিক বিল্ড আপ করতেছি, ঠিক আছে? এবার দেখেন, ঠিক আছে, বহু পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য ঠিক আছে, ফর বহু পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য, ফর পলিঅ্যাটমিক আইডিয়াল গ্যাসেস, বহু পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য বা ফর পলিঅ্যাটমিক আইডিয়াল গ্যাসেস ঠিক আছে, আচ্ছা, বহু পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য আমরা কি বলতে পারি? ধরেন বহু পারমাণবিক আদর্শ গ্যাস কি? SO2 SO3 SO2 SO3, ঠিক আছে, তারপর হলো NO2 ঠিক আছে, NH3 CH4, অর্থাৎ 2 এর বেশি পরমাণু যেটাতে আছে, ঠিক আছে। এবার দেখেন আমি SO3 নিয়ে কাজ করি, ধরেন এটা S, এই O, এইখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন। এখন বলেন এইটা এই SO3 x অ্যাক্সিস বরাবর গতিশীল হইতে পারে vx বেগে, y অ্যাক্সিস বরাবর গতিশীল হইতে পারে স্বাধীনভাবে vy বেগে, z অ্যাক্সিস বরাবর গতিশীল হইতে পারে vz বেগে। হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাইলে এইটার ক্ষেত্রে আমি লিখতে পারি molecules is equal to half mvx square half mvy square half mvz square লিখতে পারি না? আবার দেখেন এইটা SO3 এটা x অ্যাক্সিসের সাপেক্ষে এটা ঘুরতে পারে, y অ্যাক্সিসের সাপেক্ষে এটা ঘুরতে পারে, z অ্যাক্সিসের সাপেক্ষে এটা ঘুরতে পারে। এবং মজার বিষয়, এইবার দেখেন কোনোভাবেই এর ব্যাসার্ধ কিন্তু খুব একটা কম হয় না। অক্ষের সাপেক্ষে আপনার যে ব্যাসার্ধটা, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যে দূরত্বটা, এটা খুব একটা কম হয় না। তাইলে এটা x অ্যাক্সিসের সাপেক্ষে ix, y অ্যাক্সিসে z অ্যাক্সিসের সাপেক্ষে iz, y অ্যাক্সিসের সাপেক্ষে iy, কোনোটাই এখানে কি টেন্ডস টু 0 না।
তাহলে এই জায়গা থেকে লিখতে পারি না হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ার হাফ আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার। তাহলে এইখানে আপনারা দেখেন যে টোটাল টার্ম কয়টা আছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা টার্ম আছে না ওস্তাদ? টোটাল টার্ম কয়টা? 6টা টার্ম। তাহলে u ইজ ইকুয়াল টু হাফ এম ভি এক্স স্কোয়ার হাফ, তাহলে এটাই ইউ, এটা আগে ইউ লিখে দিই, আবার বারবার লেখার দরকার নাই। ইউ ইজ ইকুয়াল টু কি বল, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 6 পলিঅ্যাটমিকের জন্য ডিগ্রি অফ ফ্রিডম 6। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন এইখানে একটা ছোট্ট কথা আছে, কিছু কিছু পলিঅ্যাটমিক গ্যাস আছে যারা লিনিয়ার, যেমন হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, এটা লিনিয়ার। এইটার কিন্তু আবার এইখানে 3টা অণু না, এইটার ডিগ্রি অফ ফ্রিডম এফ কিন্তু 5। ঠিক আছে, ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম ফর লিনিয়ার স্ট্রাকচারস, তাহলে ফর লিনিয়ার স্ট্রাকচারস ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 5 হবে। ওকে, আরেকটা নোটের আরেকটা অংশ হইল at high temperature degree of freedom +2 will be added। যদি উচ্চ তাপমাত্রায় যায়, ধরেন ওটা যে কোনো ক্ষেত্রে মনোঅ্যাটমিক হোক, ডাইঅ্যাটমিক হোক, পলিঅ্যাটমিক হোক, যে কোনো ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা ওই যে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি না, সেটার জন্য আমার +2 করে অ্যাড হবে। তাহলে এইটা হচ্ছে আমার একটা নোট, এটা আমার একটু মাথায় রাখিতে হইবে, এটা আমাকে একটু মাথায় রাখিতে হইবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখেন, এবার আমরা ম্যাথ চলে আসছে। দূর, ম্যাথ না, ম্যাথ করানোর সময় হবে না মনে হয় আজকে। এটা আবার কি কালার? যেই কালারই হোক। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হলো শক্তির সমবিভাজন। ভাই 5টা মিনিট দাঁড়াবো, 5 মিনিট আর, ঠিক আছে। শক্তির সমবিভাজন নীতি, ঠিক আছে। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি।
ঠিক আছে, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। এখন এটা হইল আপনার পরিসংখ্যান ভিত্তিক যে বলবিদ্যা, ইট ইজ আ ল অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য সমান পরিমাণ শক্তি বরাদ্দ হবে। সমান পরিমাণ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য সমান পরিমাণ শক্তি বরাদ্দ হবে। এতটুকু আপাতত লিখে রাখেন, এটা নিয়ে সামনের ক্লাসে আরো টানবো, ঠিক আছে, আরো কথাবার্তা বলবো। এতটুকু আপাতত লিখে রাখেন, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম আমি। হ্যাঁ, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।